কাল ভৈরব নিজের মনে কিছুক্ষণ অট্টহাসি হাসলো, তারপর আয়নার দিকে তাকিয়ে ক্রুদ্ধ চোখে বলল, চারুলতা, তুই সবাইকে ক্ষমা করেছিস, সবাইকে ভালোবাসছিস, কিন্তু তুই এই কাল ভৈরবকে জয় করতে পারবি না। রাজা অম্বিকা প্রসাদের মৃত্যুর পর এই রাজ্যে যে বিশৃঙ্খলা তৈরি হবে তার সামলাতেই তোর জীবন বরবাদ হয়ে যাবে। আদিত্যকে তোরা কোনোদিন খুঁজে পাবি না, সে আমার মায়া জালেই বন্দী হয়ে থাকে। কিন্তু আলোর তেজ কমে যাচ্ছে। আমার আমার ভেতরে মন বলছে এটা কোনো স্বাভাবিক আবহাওয়া নয়। তোমার কথা শুনে আমার বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠলো। আর এই রাজ্যের যোগ্য যুবরানী হিসেবে অধিষ্ঠিত হচ্ছেন দেবী চারুলতা। আপনারা ওনাকে স্বাগত জানান। চারু, বাবা যখন সিংহাসনে বসতেন ওনার সিদ্ধান্ত রাজ্যকে রক্ষা করত। আমি কি পারবো বাবার মতো এত বড় রাজধর্ম সঠিকভাবে পালন করতে? হেমরাজ্যের রাজপ্রাসাদের সভাঘর। রাজা অম্বিকা প্রসাদের প্রয়াণ ও শোকের প্রাথমিক দিনগুলো অতিক্রান্ত হওয়ার পর আজ রানী লতা, রাজা মধুরাজা এবং রানী মধুবালা গম্ভীর আলোচনায় বসেছেন। রানী মধুবালা, আমাদের বুক ফেটে গেলেও একটা সত্যকে স্বীকার করতেই হবে। রাজ্য কখনো রাজা ছাড়া অভিভাবকহীন থাকতে পারে না। রাজা অম্বিকা প্রসাদ চলে গেছেন, কিন্তু ওনার রেখে যাওয়া এই বিশাল রাজ্যের দায়িত্ব এখন কাউকে না কাউকে নিতেই হবে। আপনি একদম ঠিক বলেছেন দাদা। মহারাজ অম্বিকা প্রসাদ মারা যাওয়ার আগে অরুণের হাতটি চারুলতার হাতে রেখে এই হেমরাজ্যের ভার ওদের উপরে সঁপে দিয়ে গেছে। আমি তো অনেক অপরাধ করেছি, তবুও মহারাজ তার অন্তিম সময় আমাকে ক্ষমা করে গেছেন। এটা আমার সারা জীবনের বেঁচে থাকার সম্বল এখন। আর এখন অরুণের পাশে একজন মা হিসেবে দাঁড়িয়ে ওদের শক্তি জোগানোই আমার একমাত্র লক্ষ্য। চারুমার রাজপুত্র অরুণ অত্যন্ত ধৈর্য আর সাহসের সাথে কঠিন সময়টা পার করছে, কিন্তু প্রজারা এখন দিগ্ভ্রান্ত বোধ করছে। ওদের মনের ভরসা ফেরাতে হলে অরুণকে অতি দ্রুত রাজসিংহাসনে বসাতে হবে। হ্যাঁ, আর কোনো বিলম্ব করা ঠিক হবে না। রাজ্যের মন্ত্রীগণ এবং যোগু ভাইয়ের সাথে কথা বলেই কালকে সিংহাসন আরোহণের তারিখ নির্ধারণ করতে হবে। রাজপুত্র অরুণকে আমরা এই রাজ্যের নতুন রাজা এবং চারুলতাকে মহারানী হিসেবে দেখতে চাই। ওদের রাজ্যাভিষেক করতে আর দেরি করা ঠিক হবে না। এই বড় কাজ মিটে গেলে আমাদেরকেও তো মধুপুরে ফিরতে হবে, সেখানকার রাজ্যও তো সামলাতে হবে। হ্যাঁ দাদা, ও ওপরওয়ালা যেন আমাদের অরুণা চারুমাকে এই বিশাল রাজ্য পরিচালনা করার শক্তি আর প্রজ্ঞা দান করে। আমি নিজে গিয়ে ওদের এই রাজকীয় সিদ্ধান্তের কথা জানাবো। হেমরাজ্যের চরণভূমি। শোকের কালো মেঘ কেটে গিয়ে আকাশে আজ হালকা সুন্দর রোদের আলো ফুটেছে। সবুজ ঘাসের ওপর কথা বলছে লালু আর সোনা পাখি। লালু, রাজপ্রাসাদের ভেতরের পরিবেশটা আজ কেমন যেন একটু বদলাচ্ছে মনে হচ্ছে রে। চাকু কাকার ভেবলা লস্কর দিয়ে প্রাসাদের চারপাশটা সুন্দর করে সাজাচ্ছে। আজকে কোনো ভালো ঘটনা ঘটবে রে। হ্যাঁ রে সোনা পাখি, শোক তো চিরকাল ধরে রাখা যায় না। অম্বিকা রাজা চলে গেছেন, কিন্তু এই হেমরাজ্যের প্রজাদের বাঁচতে হবে। তাই আমাদের রাজপুত্র অরুণ রাজা হবেন, আর চারুদিদি হবে এই হেমরাজ্যের মহারানী। সত্যি লালু, চারু রানী হবে? শুনে কত আনন্দ লাগছে। চারু রানী হলে এই রাজ্যের সব মানুষের দুঃখ দূর হয়ে যাবে, তাই না রে লালু? চারু রানী হওয়া মানে প্রজাদের মাথার উপর স্বয়ং এক স্নেহের ছাতা চলে আসা। কিন্তু দায়িত্বটা যে অনেক বড় সোনা পাখি। তুই একদম চিন্তা করিস না লালু, আমি চারুর চারপাশে সারা দিন ঘুরে বেড়াবো। কোনো বিপদ আসার আগে আমি চারুকে সাবধান করে দেব। এই বিশাল রাজ্যের সুরক্ষার পাশাপাশি ছোট রাজপুত্র আদিত্যকেও যে খুঁজে বের করতে হবে। সুরেশপুর গ্রাম। ভ্যাবলার মাটির উঠোনে বসেছিল ভ্যাবলা ও মীরা। ঠিক তখন এক রাজদূত এসে রাজা অম্বিকা প্রসাদের চিরবিদায়ের খবর ও রাজপুত্রের সিংহাসনে বসার বার্তা পৌঁছে দেয়। একে শুনলাম গো মীরা, সারদিদের মাথার উপর থেকে কত বড় ছাতাটা সরে গেল। ও অম্বিকা রাজা এত ভালো মানুষ ছিলেন,
উনি উনি আমাদের উনি আমাদের ছেড়ে চলে গেলেন। ভাবলা তুমি কেঁদো না, চারু দিদি আর অরুণ দাদা আজ কত বড় দুঃখ বুকের ভেতর চেপে রেখেছে ভাবো তো। কিন্তু দুধ বললো না, আজ অরুণ দাদা হেমরাজের রাজা হচ্ছে আর চারু দিদি হচ্ছে রানী। আমার মনটা বড্ড ছটফট করছে রে মীরা। চারু দিদির এই আনন্দের আর নতুন দায়িত্বের দিনে আমার হেমরাজে যাওয়া উচিত। আমি চারু দিদিকে গিয়ে একটু সান্ত্বনা দেবো, ওনার পাশে গিয়ে দাঁড়াবো। তুমি ঠিকই বলেছো বাবলা, চারু দিদি আমাদের জন্য এত কিছু করেছেন। আজ ওনার এত বড় দিনে তুমি অবশ্যই হেমরাজে যাও, মায়ের খেয়াল তো আমি রাখতে পারবো। তুমি গিয়ে চারু দিদিকে বলবে সুরেশপুরের প্রতিটা মানুষ ওনার জন্য বিধাতার কাছে শুভকামনা করছে, আর আমরা এখন থেকে আমাদের এই ছোট্ট বাড়িতেই দিন কাটাবো, সেটাও বলে দিও। প্রয়োজন হলে দিদি আমাদের ডেকে পাঠালে আমরা সেখানে গিয়ে হাজির হব। হ্যাঁ মীরা, আমি এখনই রাজার উদ্দেশ্যে রওনা দেবো। চারু দিদিকে নতুন রানীর বেশে দেখলে আমার বুকটা গর্বে ভরে উঠবে। হেমরাজ্যের রাজপ্রাসাদের একটি নিভৃত বারান্দা। সূর্যাস্তের আলোয় রাজপুত্র অরুণ একাকী বিষণ্ণ মনে দাঁড়িয়েছিলেন। ধীর পায়ে চারুলতা এসে তার কাঁধে হাত রাখলো। চারুলতা, রানী লতামা আর বাবা মশাই বলেছেন আমাকে নাকি কালে সিংহাসনে বসতে হবে, কিন্তু বিশ্বাস করো বাবার ছাড়া এই সিংহাসনে বসার কথা ভাবলেও আমার বুকটা কেঁপে উঠছে। রাজপুত্র, আমার মনের ভয় আর দ্বিধা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু পিতা মহারাজের শেষ মুহূর্তে আপনার হাতটা আমার হাতে তুলে দিয়ে এই রাজ্যকে রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে। চারু, বাবা যখন সিংহাসনে বসতেন ওনার সিদ্ধান্ত রাজ্যকে রক্ষা করত। আমি কি পারবো বাবার মতো এত বড় রাজধর্ম সঠিকভাবে পালন করতে? আমি তো এখনো নিজেকে খুব ছোট আর অসহায় মনে করছি। আপনি একা নন রাজপুত্র, আপনার পিতা আপনাকে একজন সৎ এবং বীর যোদ্ধা হিসেবে গড়ে তুলেছেন, আর আপনার পাশে তো আমি ছায়ার মতো সর্বদা থাকবো। প্রজারা আপনাকে পিতা মহারাজের মতোই বিশ্বাস করে, তাদের বিশ্বাস ভেঙে দেওয়া কি ঠিক হবে? তোমার চোখে যখন এই বিশ্বাস দেখি চারু, তখন আমার সব ভয় দূর হয়ে যায়। তুমি পাশে থাকলে আমি যে কোনো কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিতে পারি। তবে আর দ্বিধা নয় রাজপুত্র, চলুন আগামীকাল আমরা আমাদের নতুন দায়িত্ব গ্রহণ করে মহারাজের স্বপ্ন পূরণ করি। রত্নগড় রাজপ্রাসাদের প্রধান দরবার। রানী রূপমঞ্জরি রাজসিংহাসনে বসে প্রজাদের সমস্যার কথা শুনছিলেন। এমন সময় হেমরাজ্যের মৃত্যুর খবর ও নতুন রাজার দায়িত্ব নেওয়ার বার্তা নিয়ে আসে এক রাজদূত। হে বিধাতা, রাজা অম্বিকা প্রসাদ চলে গেলেন। ওনার মতো দয়ালু আর ধর্মানুরাগী রাজা এই পৃথিবীতে বিরল। চারুলতার রাজপুত্র অরুণের উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেল। মহারানী, অম্বিকা প্রসাদ মারা যাওয়ার আগে রাজপুত্র অরুণ ও চারুলতা দেবীকে রাজ্যের ভার দিয়েছেন। আগামীকালই রাজপুত্র অরুণের রাজ্যাভিষেক হতে চলেছে। চারুলতা হেমরাজের মহারানী হচ্ছে, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। যে চারুলতা আমাকে ক্ষমা করে আমার রাজপথ ফিরিয়ে দিয়েছে, সে আজ এই পুরো হেমরাজের দায়িত্ব নিচ্ছে। হ্যাঁ মহারানী মা, আমাদের কি রত্নকার রাজ্য থেকে কোনো উপহার পাঠানো উচিত? শুধু উপহার নয়, আমাদের রত্নকরের সেরা রেশমি বস্ত্র, রত্ন এবং বার্তা নিয়ে রাজদূতদের পাঠাও। চারুলতা আর রাজপুত্র অরুণকে জানাও, রত্নকর রাজ্য সর্বদা তাদের পাশে থাকবে। যে কোনো বিপদে আমরা রক্ত দিতেও প্রস্তুত। আপনার আদেশ এক্ষুনি পালন করা হচ্ছে মহারানী মা। হেমরাজ্যের বিশাল দরবার। আগামীকাল রাজ্যাভিষেকের জন্য দরবার কক্ষ পরিষ্কার ও ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর চারপাশে নিরাপত্তার তদারকি করছেন যোগুমশাই জয় আর ক্যাবলা। ও মীরার বাবা, মহারাজ আজ বেঁচে থাকলে কত খুশি হতেন বলো তো। চারুকে ছোট থেকে বড় হতে দেখলাম, আর সেই মেয়ে কিনা রাজপুত্রের সঙ্গে রাজের ভার নিতে চলেছে। ওরা দুটিতে রাজা রানী হতে চলেছে। হ্যাঁ জয়া, রাজা মশাই উপরে নিশ্চয় খুব ভালো আছেন। আমাদের সারুমা রানী হচ্ছে গো। এর সে সৌভাগ্য এই হেমরাজের প্রজাদের জন্য আর কি হতে পারে? হ্যাঁ যজ্ঞ কাকা, দরবারের প্রধান ফটক থেকে শুরু করে প্রাসাদের পেছনে গোপন পথ সব জায়গায় আমি অতিরিক্ত প্রহরী মোতায়েন করেছি। কালকের দিনে কোনো অজানা লোক প্রাসাদে ঢুকতে পারবে না।
খুব বুদ্ধিমানের মতো কাজ করেছিস ক্যাবলা। কালকে রাজ্য জুড়ে খুশির আমেজ থাকবে, কিন্তু শত্রুরা এই সুযোগে সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করে রে। আমাদের চোখ কান একদম খোলা রাখতে হবে। তুমি কোনো চিন্তা করো না যোগ্য কাকা, কাল চারু দিদি আর অরুণ দাদার মাথায় রাজমুকুট উঠবে, আর আমরা প্রাণের ঝুঁকি নিয়ে সেই দরবার রক্ষা করব। মধুপুরের রাজপ্রাসাদ। রাজেশ ও জেসমিন প্রাসাদের নিরাপত্তার ব্যবস্থা তদারকি করছে, যাতে রাজা রানী হেমরাজ্যে থাকা অবস্থায় মধুপুর এবং ছোট অদিতির উপর কোনো বিপদ না আসে। রাজেশ বাবু, মহারাজা রানীমা হেমরাজ্যে অরুণের পাশে আছেন। চারুদিদির আজ কত বড় একটা দিন, কিন্তু অদিতির সুরক্ষার কথা ভেবে আমি সেখানে যেতেই পারলাম না। মনটা ভীষণ খারাপ লাগছে। জেসমিন, মন খারাপ করো না। যুবরানী চারুলতা আমাদের উপর ভরসা করে ছোট অদিতিকে নিয়ে এখানেই থাকতে বলেছে। কাল ভৈরব বা অন্য কোনো অশুভ শক্তি যেন এই সুযোগে অদিতির কোনো ক্ষতি না করতে পারে, সেটাই তো আমাদের আসল দায়িত্ব। ঠিকই বলেছেন রাজেশ বাবু। অদিতির ঘরের সামনে সার্বক্ষণিক 4 জন বিশ্বস্ত পাহারা নিশ্চিত করেছি। প্রদীপ যেন সারা রাত জ্বলে তারও ব্যবস্থা করেছি। খুব ভালো করেছো। হেমরাজা যেমন অরুণের রাজ্যাভিষেক হচ্ছে, তেমনি আমাদেরও উচিত। আমাদেরও নিশ্চিন্ত করতে হবে যেন মধুপুর একদম সুরক্ষিত থাকে। মহারানী চারুলতা যেন নিশ্চিন্তে রাজ্য পরিচালনা করতে পারে। বিধাতার কাছে একটাই প্রার্থনা, চারুদিদির জীবন যেন এবার সুখে শান্তিতে ভরে ওঠে। হেমরাজ্যের সুসজ্জিত রাজদরবার। মন্ত্রীগণ, রাজপরিবারের সদস্য, যোগুমশাই এবং সাধারণ প্রজাবিন্দু সমবেত হয়েছে নতুন রাজাকে বরণ করে নেওয়ার জন্য। হেমরাজ্যের সমস্ত প্রজা ও আমাতবর্গ, আমাদের প্রিয় রাজা অম্বিকা প্রসাদ আজ নাই, কিন্তু ওনার শেষ ইচ্ছে অনুযায়ী এবং রাজ্যের স্বার্থে আজ রাজপুত্র অরুণকে আমরা হেমরাজ্যের সিংহাসনে অধিষ্ঠ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা কি এতে সম্মত? আমরা সম্মত। এই রাজপুত্র অরুণের জয় হোক, আমাদের নতুন রাজার জয় হোক। অরুণ বাবা, তোমার পিতার আদর্শ ও ন্যায় নীতিকে সাক্ষী রেখে এই রাজমুকুট গ্রহণ করো। তুমি আজ থেকে আর কেবল এক পরিবারের সন্তান নও, পুরো রাজ্যের পিতা। আমি প্রজা সাধারণ ও আমাদের জ্যেষ্ঠদের কথা দিচ্ছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই রাজ্যের সম্মান রক্ষা করব, কাউকে অন্যায় বিচার পেতে দেব না। আর এই রাজ্যের যোগ্য যুবরানী হিসেবে অধিষ্ঠিত হচ্ছেন দেবী চারুলতা। আপনারা ওনাকে স্বাগত জানান। জয় হোক যুবরানী চারুলতা, জয় হোক। প্রিয় প্রজাবৃন্দ, আজই আমি শপথ নিচ্ছি হেমরাজ্যের কোনো অভাব বা অত্যাচার থাকবে না। আর একই সাথে আমি ঘোষণা করছি, আমাদের হারিয়ে যাওয়া রাজপুত্র আদিত্যকে খুঁজে বের করতে হবে। এটা এই রাজপ্রাসাদের প্রধান এবং প্রথম কাজ। আমরা রাজ্য ভোগের জন্য সিংহাসনে বসিনি, বসেছি আপনাদের সেবা করার জন্য। আপনাদের দুঃখে আমার দুঃখ। আপনারা আমাদের পাশে থাকলে আমরা যে কোনো আসুরি শক্তিকে পরাজিত করতে পারবো। উপরওয়ালা তোমাদের দীর্ঘজীবী করুক। মহারাজের আত্মাকে তোমরা শান্ত করলে। তোমরা যুগ যুগ ধরে রাজ্য শাসন করো। আমার চারুমাঝ মহারানী হলো। এই শুভ দিনে সারা হেমরাজ্যে যেন প্রজা সাধারণের মিষ্টি আর অন্ন বিতরণ করা হয়। দরবারের প্রতিটি মানুষের মুখে আজ আনন্দের হাসি, চোখে নতুন আশার আলো ফুটে উঠেছে। কাল ভৈরবের অন্ধকার মায়াবী গুহা, জাদু আয়নায় অরুণ ও চারুলতার রাজ্যাভিষেক দেখে জাদুর লাঠি ঘুরিয়ে হিংস্র ক্রূর হাসিতে ফেটে পড়ল কাল ভৈরব। কাল ভৈরব অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করলো। সিংহাসনে বসে গেলি তোরা? ভেবেছিস অম্বিকা প্রসাদ মারা যাওয়ার পর তো তোরা শান্তিতে রাজ্য শাসন করবি? তোদের এই আনন্দ আমি বেশি দিন স্থায়ী হতে দেব না। লাঠির মুখ থেকে বেরিয়ে এলো এক ঘন ঘন কালো নীল রঙের বিষাক্ত মায়াবী ধোঁয়া। জাদুর আয়নায় ভেসে থাকা রাজপ্রাসাদের চিত্রটি হঠাৎ মায়াবী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। যা আমার অভিশপ্ত মায়া, যা তুই সোজা চলে যা। হেমরাজ্যের প্রাসাদে আজ রাতের অন্ধকার নামলে রাজপ্রাসাদের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়। অরুণ আর চারুলতার নতুন রাজকীয় শয়ন কক্ষে তুই প্রবেশ করবি। তোরা সিংহাসনে বসেছিস, কিন্তু তোদের রাজপ্রাসাদের ভেতরে এবার এমন এক অদৃশ্য আতঙ্ক বাসা বাঁধবে যে
তোরা দিন রাত ছটফট করবি। অরুণ তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারে, কিন্তু আমার মায়াজালকে কিভাবে কাটাবি তোরা? হেমরাজ্যের রাজপ্রাসাদের রাজকীয় শয়নকক্ষ। গভীর রাতে চারুলতা আর রাজা অরুণ ঘরের জানালায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ প্রদীপের শিখা নিভে না গেলেও পুরো ঘরে এক অস্বাভাবিক ঠান্ডার কালো ছায়া নেমে এলো। চারু, হঠাৎ ঘরটা এমন বরফের মতো ঠান্ডা হয়ে গেল কেন? জানালায় তো কোনো বাতাস নেই, অথচ চারপাশের প্রদীপের আলো কেমন নীল হয়ে কাঁপছে। রাজপুত্র, রাজপুত্র, প্রদীপের শিখা নিভছে না, কিন্তু আলোর তেজ কমে যাচ্ছে। আমার ভেতরে মন বলছে এটা কোনো স্বাভাবিক আবহাওয়া নয়। তোমার কথা শুনে আমার বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠলো চারু। ঘরের কোণগুলোতে তাকাও, মনে হচ্ছে ছায়ার মতো কি যেন একটা নড়াচড়া করছে। রাজপুত্র, সতর্ক থাকুন। কোনো অশুভ শক্তি আমাদের এই খুশির রাতে আঘাত আনার চেষ্টা করছে। বাতাসটা একদম ভারী হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কে আছে সেখানে? সামনে এসো। রাজপ্রাসাদের ভেতরে ঢুকে চক্রান্ত করার দুঃসাহস কার হলো? কার নির্দেশে তুমি এই রাজপ্রাসাদে প্রবেশ করার দুঃসাহস দেখাচ্ছ? তুমি যারই ছায়া হও না কেন, এই হেমরাজ্যের মহারানী হিসেবে আমি তোমাকে আর এক পাও এগোতে দেব না। কাল ভৈরব ভেবেছে আমাদের শোক আর পরিশ্রম দুর্বল পেয়ে এই অন্ধকারে পাঠাবে, কিন্তু ও জানে না সৎ মনের আলোর কাছে কোনো অন্ধকার টিকে থাকতে পারে না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।